সংবিধান যারা ছুঁড়ে ফেলতে চায় তাদেরকে স্বাধীনতা বিরোধীর সাথে উনি অ্যালাইন করলেন। সংসদের ভেতরে চলছে তুমুল তর্ক বিতর্ক, পার্থর মন্তব্যের কড়া জবাব ও থমকে যাওয়া ট্রেজারি বেঞ্চ। জাতীয় সংসদ দেশের সর্বোচ্চ আইন প্রণয়ন কেন্দ্র, কিন্তু আজকের পরিস্থিতি ভিন্ন। ভেতরে পিনপতন নীরবতা, আর বাইরে কোটি মানুষের তীক্ষ্ণ দৃষ্টি। স্পিকারের আসনে চোখ নিবদ্ধ সবার। ঠিক তখনই ফ্লোরে দাঁড়িয়ে এক তরুণ সংসদ সদস্য এমন কিছু সাংবিধানিক প্রশ্ন এবং যুক্তির তীর ছুড়লেন যা মুহূর্তের মধ্যে কাঁপিয়ে দিল পুরো ট্রেজারি বেঞ্চকে। নিশানা করা হলো প্রবীণ রাজনীতিক ও তুখোড় বক্তা আন্দালিব রহমান পার্থকে। শুধু তাই নয়, সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হলো অন্তর্বর্তীকালীন সরকারের সাংবিধানিক বৈধতা এবং ৫ আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের আসল স্পিরিটকে কেন্দ্র করে। কি ঘটেছিল সংসদের সেই রুদ্ধদ্বার কক্ষে? কেন হঠাৎ করে উঠে এলো বেগম খালেদা জিয়ার নাম? আর কেনই বা ৭২-এর সংবিধানকে বাইবেল মানতে নারাজ এই তরুণ প্রজন্ম? আজ আমরা বিশ্লেষণ করব সংসদের ভেতরের সেই শ্বাসরুদ্ধকর ১৫ মিনিটের অজানা আইনি ও রাজনৈতিক লড়াই। বিতর্কের সূত্রপাত করেন আন্দালিব রহমান পার্থ। নিজের স্বভাবসুলভ বাগ্মিতায় তিনি সংসদে দাঁড়িয়ে একটি মারাত্মক মন্তব্য করে বসেন। তিনি বলেন, যারা এই সংবিধান ছুঁড়ে ফেলতে চায় তারা মূলত স্বাধীনতা বিরোধীদের সাথে অ্যালাইন বা যুক্ত। পার্থর এই বক্তব্যের সাথে সাথেই ট্রেজারি বেঞ্চে বসা প্রবীণ মন্ত্রী ও সংসদ সদস্যরা টেবিল চাপড়ে তুমুল করতালি দিয়ে তাকে সমর্থন জানান। দৃশ্যত মনে হচ্ছিল পার্থ হয়তো বিতর্কে জিতে গেছেন, কিন্তু নাটকীয়তার তখনও বাকি। ফ্লোর পেলেন আরেক সংসদ সদস্য। তিনি পার্থর এই যুক্তিকে খণ্ডন করতে গিয়ে এমন এক মোক্ষম অস্ত্র ব্যবহার করলেন যা কেউ কল্পনাও করেনি। তিনি সরাসরি স্মরণ করিয়ে দিলেন গণতন্ত্রের আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার একটি ঐতিহাসিক উক্তি। বেগম জিয়া এক সময় দ্ব্যর্থহীন কণ্ঠে বলেছিলেন, যেদিন জনতার সরকার প্রতিষ্ঠিত হবে, যেদিন এই পার্লামেন্ট জনতার কাছে ফিরে যাবে, সেদিন এই স্বৈরাচারী সংবিধানকে ছুঁড়ে ফেলা হবে। একবার ভাবুন তো পরিস্থিতি। ট্রেজারি বেঞ্চের যে মন্ত্রীরা সারা জীবন বেগম জিয়ার সাথে রাজনীতি করেছেন, তারা যখন পার্থর ওই সংবিধান ছুঁড়ে ফেলা মানেই স্বাধীনতা বিরোধী কথায় টেবিল চাপড়ে সমর্থন দিলেন, তখন কি তারা অবচেতনভাবেই নিজেদের নেত্রী বেগম জিয়াকে অপমান করলেন না? তরুণ এই সংসদ সদস্যের এমন তীক্ষ্ণ যুক্তির সামনে মুহূর্তেই যেন থমকে গেল পুরো ট্রেজারি বেঞ্চ। বক্তা এখানেই থামেননি। তিনি সরাসরি অভিযোগ আনেন সিলেক্টিভ কনস্টিটিউশনালিজম বা সুবিধাবাদী সাংবিধানিক চর্চার বিরুদ্ধে। তার দাবি, যারা আজ ৭২-এর সংবিধানের গুণগান গাইছেন তারা আসলে পুরো সংবিধান মানছেন না। তারা কেবল ততটুকুই মানছেন যতটুকু তাদের রাজনৈতিক স্বার্থের পক্ষে যায়। এই অভ্যুত্থানের পর সংবিধানের যে অংশগুলো তাদের বিপক্ষে গেছে সেগুলো তারা সুকৌশলে এড়িয়ে যাচ্ছেন। সংসদে দাঁড়িয়ে এই দ্বৈত নীতির কড়া সমালোচনা করে তিনি বলেন, যারা কখনো কনফার্মিস্ট কখনো রিফর্মিস্ট, তারা মূলত অপরচুনিস্ট বা সুবিধাবাদী। তার স্পষ্ট বার্তা ছিল, আপনি চাইলেই নিজের সুবিধা মতো কখনো সাংবিধানিক আর কখনো অসাংবিধানিক হতে পারেন না। এই ধরনের সুবিধাবাদী রাজনীতি দেশের সাধারণ মানুষ আর মেনে নেবে না। এবার আসা যাক আইনি ব্যাখ্যার সেই মারপ্যাঁচে, যা দেশের শীর্ষ আইনজ্ঞদেরও ভাবিয়ে তুলেছে। সংবিধানের ৭-এর ক এবং ৭-এর খ অনুচ্ছেদ, যা পতিত স্বৈরাচার শেখ হাসিনা সরকার যুক্ত করেছিল, তা বর্তমান সংবিধানকে এক প্রকার পরিবর্তন অযোগ্য করে রেখেছে। বক্তা প্রশ্ন তোলেন, এই অনুচ্ছেদগুলো বহাল রেখে ডক্ট্রিন অফ নেসেসিটি বা প্রয়োজনীয়তার মতবাদ কিভাবে প্রয়োগ করা যায়? তিনি সোজা আঙুল তোলেন ৬ই আগস্টের দিকে। ৫ই আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালান। এরপর ৬ই আগস্ট সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায় এবং সংবিধানের ১০৬ অনুচ্ছেদের অ্যাডভাইজারি রুল বা পরামর্শমূলক এখতিয়ার ব্যবহার করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়।
কিন্তু সাংবিধানিক নিয়ম কি বলে? সংবিধান অনুযায়ী তৎকালীন এবং বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুকে অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেওয়ার ক্ষেত্রে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করার কথা। কিন্তু 6ই আগস্ট দেশে কোনো প্রধানমন্ত্রী ছিলেন না। তাহলে কার সাথে আলোচনা করে অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেওয়া হলো? যদি এই সংবিধানকে একটি অলঙ্ঘনীয় বাইবেল বা গসপেল হিসেবে ধরা হয়, তবে তো অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতাই বড় প্রশ্নের মুখে পড়ে যায়। বক্তা সরাসরি তৎকালীন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান এবং অ্যাটর্নি জেনারেলের কাছে সেই শুনানির রায়ের কপি দেখতে চেয়ে চ্যালেঞ্জ ছুড়ে দেন। আইনি যুক্তির পর বক্তা ফিরে যান 5ই আগস্টের সেই উত্তাল দিনগুলোতে। তিনি স্মরণ করিয়ে দেন, বেগম খালেদা জিয়া বছরের পর বছর যে জুলুমের শিকার হয়ে কারাগারে বন্দী ছিলেন, তাকে মুক্ত করেছিল কে? এই সংবিধান? না। যদি এই সংবিধানকে বেদ বাক্য হিসেবে ধরা হতো, তবে 6ই আগস্ট বেগম জিয়া কোনোভাবেই জেল থেকে বের হতে পারতেন না। তাকে মুক্ত করেছিল ছাত্র জনতার গণ অভ্যুত্থান। রাজপথে দাঁড়িয়ে ছাত্র জনতা রায় দিয়েছিল, আর এক মুহূর্তও বেগম জিয়াকে কারাগারে থাকতে দেওয়া হবে না। আর সেই জনতার রায়ের কাছে মাথা নত করেই রাষ্ট্রপতির আদেশে তাকে মুক্তি দেওয়া হয়। বক্তার কণ্ঠে ছিল স্পষ্ট হুঙ্কার, বাংলাদেশ কোনো ভ্যাটিকান সিটি নয় যে এখানকার সবকিছু গসপেল বা ধর্মগ্রন্থের মতো অপরিবর্তনীয় নিয়ম অনুযায়ী চলবে। যখন জনরায় আসে, তখন তা কোনো কেতাবের কাছে মাথা নত করে না। ভাষণের শেষ পর্যায়ে এসে বক্তা গত 17 বছরের সেই অন্ধকার দিনগুলোর কথা স্মরণ করেন, যে ছাত্ররা, যে নেতা কর্মীরা গত 17 বছর ধান খেতে ঘুমিয়েছে, পুলিশ ও ফ্যাসিবাদের হামলা থেকে বাঁচতে পালিয়ে বেরিয়েছে, ঢাকায় এসে রিকশা চালিয়ে জীবন নির্বাহ করেছে। আজ তাদের সেই ত্যাগের কথা কি ভুলে যাচ্ছে রাজনৈতিক দলগুলো? বক্তা গ্রামীণ প্রবাদের ভাষায় চরম আক্ষেপ করে বলেন, গাং পার হইলে মাঝি কোন দুলা ভাই? অর্থাৎ নদী পার হয়ে যাওয়ার পর যেমন মাঝিকে কেউ চেনে না, তেমনি ফ্যাসিবাদের পতনের পর সুবিধাবাদীরা এখন ছাত্র জনতার সেই রক্ত ও ঘামের কথা ভুলে যেতে বসেছে। ফ্যাসিবাদ বিরোধী প্রতিটি রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের রক্তের বিনিময়ে শেখ হাসিনার পতন হয়েছে। আর আজ সেই মুক্ত স্বাধীন দেশে জরিপ বলছে 68% মানুষ চায় এই সংবিধানের মৌলিক জায়গাগুলোতে কাঠামোগত পরিবর্তন বা রিফরমেশন আসুক। জনগণের এই বিপুল রায়কে পাশ কাটিয়ে পুরনো সংবিধানে ফিরে যাওয়ার কোনো সুযোগ আর নেই। সংসদের ফ্লোরে দেওয়া এই জ্বালাময়ী বক্তব্য শুধু একটি সাধারণ ডিবেট ছিল না, এটি ছিল পরিবর্তিত বাংলাদেশের নতুন রাজনৈতিক বাস্তবতার এক স্পষ্ট প্রতিচ্ছবি, যেখানে পুরনো ধারার রাজনীতি, আইনি ফাঁকফোকর এবং সুবিধাবাদকে সরাসরি চ্যালেঞ্জ করছে নতুন প্রজন্ম ও ছাত্র জনতার গণ আকাঙ্ক্ষা। সংবিধান কি আসলেই জনগণের জন্য, নাকি জনগণ সংবিধানের জন্য? 68% মানুষের এই আকাঙ্ক্ষা কি শেষ পর্যন্ত নতুন কোনো রাজনৈতিক রূপরেখার জন্ম দেবে, নাকি আবারও পুরনো সাংবিধানিক গোলকধাঁধায় আটকে যাবে দেশের ভবিষ্যৎ? উত্তাল এই রাজনীতির মাঠে শেষ পর্যন্ত জনতার রায় কিভাবে বাস্তবায়িত হয়, সেটাই এখন দেখার বিষয়। দেশ ও রাজনীতির এমন আরও বিশ্লেষণধর্মী, এক্সক্লুসিভ ও পেছনের খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে। এতক্ষণ দেখছিলেন ইকো অফ বাংলাদেশ। প্রতিদিনের এমন নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সেই সাথে অন করে রাখুন বেল আইকন।